হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। দেখো, আজ যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। আমরা মেনলি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা নিয়ে এতদিন ধরে আলোচনা করছি। তো সেটারই কন্টিনিউয়েশন হচ্ছে কোয়ান্টাম নাম্বার, যেটা একদমই আমরা শেষের দিকে চলে এসেছি অ্যাটমিক স্ট্রাকচারে। দেখো, কোয়ান্টাম নাম্বার, হোয়াট ইজ কোয়ান্টাম নাম্বার, এটা আমাদের জানতে হবে। কেনই দরকার পড়লো আমাদের কোয়ান্টাম নাম্বারটা, সেটা আমাদের মেন প্রশ্ন। তোমরা বলো কেন দরকার পড়লো। তার আগে জানতে হবে কোয়ান্টাম নাম্বার কি। দেখো, সেটা বলার জন্য আহ, আমাদের একটু আগে দেখতে হবে কিছু টপিক। দেখো দেখো আমরা আগের বিভিন্ন যে ক্লাসগুলো আমরা করেছি সেখানে আলোচনা করেছি কোয়ান্টাম মেকানিক্স আর ক্লাসিক্যাল মেকানিক্স। সেইগুলো নিয়ে আমি আরেকবার একটু বলছি। দেখো, ম্যাক্রোস্কোপিক যে অবজেক্ট গুলো হয় সেগুলোর ক্ষেত্রে কি হয় দেখি, তার যে ফেনোমেনা গুলো এক্সপ্লেন করা যায়, যেমন নিউটন লস দিয়ে এক্সপ্লেন করা যায়, এই জিনিসটা পুরোটাই আসে কি ক্লাসিক্যাল মেকানিক্সে। আর মাইক্রোস্কোপিক যে পার্টিকেল গুলো আছে, মাইক্রোস্কোপিক পার্টিকেলের মধ্যে কি কি পড়ে, ধরো অ্যাটম, মলিকুলস, ইলেকট্রন, এই যে বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল গুলো আছে, ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়ন, এগুলো আমরা কি জানি মাইক্রোস্কোপিক, মানে ছোট পার্টিকেল, একদম মাইক্রো। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়। তো এগুলোকে আমরা মাইক্রোস্কোপিক পার্টিকেলের আন্ডারে পড়ি। এর যে ফেনোমেনা গুলো আছে সেগুলো এক্সপ্লেন করা যায় কি সাহায্যে, কোয়ান্টাম মেকানিক্স এর সাহায্যে। এবার মেনলি আমরা দেখেছিলাম কোয়ান্টাম মেকানিক্স কোথা থেকে স্টার্ট হচ্ছিল, যে ডি ব্রগলি ইকুয়েশন, আর একটা হচ্ছে কি হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। সেখান থেকে কি কোয়ান্টাম মেকানিক্স এই টার্মটা আমরা দেখতে পেয়েছি। ডি ব্রগলি হাইপোথিসিসে কি বলা হয়েছিল, যে যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে কি হয়, পার্টিকেল নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ নেচার আমরা দেখতে পাই। মাইক্রোস্কোপিক পার্টিকেল গুলোর ক্ষেত্রে দু রকমের নেচার দেখা যায়, যেটাকে বলছি কিনা ডুয়াল নেচার অফ এ মাইক্রোস্কোপিক পার্টিকেল। যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে ডুয়াল নেচার দেখা যায়, যেটা কি আমরা, যেটা পড়ছে কিনা কোয়ান্টাম মেকানিক্স এর আন্ডারে। এবার বলছে, দেখো, এই যে কোয়ান্টাম মেকানিক্স ডিলস উইথ স্টাডি অফ মোশন অফ মাইক্রোস্কোপিক অবজেক্ট। মানে কোয়ান্টাম মেকানিক্স কি হয়, যে মাইক্রোস্কোপিক অবজেক্ট গুলোর মানে যে স্টাডি অফ মোশন সেটা নিয়ে আলোচনা করছে। তার মধ্যে কি বোথ, যেটা কভার করছে ওয়েভ লাইক অ্যান্ড পার্টিকেল লাইক প্রপার্টিজ। এবার বলছে এই কোয়ান্টাম মেকানিক্স এর এই যে ব্যাপারটা, এটা যদি আমরা কোনো ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে, ম্যাক্রোস্কোপিক অবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তখন সেটা যেটা রেজাল্ট দিচ্ছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। মানে ধরো কোয়ান্টাম মেকানিক্স কি মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে অ্যাপ্লাই, বাট যখনই কোয়ান্টাম মেকানিক্স এর ফেনোমেনা গুলো কোনো ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে দেখবে, সেটাই কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স কে ডিফাইন করছে। তো তোমাদের এতটা এখন জানার দরকার নেই, এগুলো যারা হায়ার স্টাডিজে যায় সেগুলো বিএসসি এমএসসি কেমিস্ট্রি নিয়ে করবে, তাদের এই ব্যাপারগুলো আসে। তোমরা নর্মাল ক্লাস 11 বা জিলেট সিলেবাস নিয়ে এখানে পড়ছো। জাস্ট আমি বলছি যে ব্যাপারগুলো কন্টিনিউয়েশন গুলো বোঝানোর জন্য, যে অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে। কারণ আমাদের বিভিন্ন গ্রাফ পড়তে হবে, সাই ভার্সেস আর, সাই স্কোয়ার ভার্সেস আর, ঠিক আছে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস আর, আমরা দেখবো আজ লাস্টের, এই ক্লাসের লাস্টের দিকে আমরা আলোচনা করব। তো সেই জিনিসগুলো আসছে কোথা থেকে, হোয়াট ইজ কোয়ান্টাম মেকানিক্স, এই যে ব্যাপারগুলো ইন্টারেস্ট জাগানোর জন্য তোমাদের এই হিস্ট্রি গুলো একটু জানতে হবে, না হলে তোমরা কি পড়ছো বুঝতে পারবে না। হোয়াট ইজ কোয়ান্টাম নাম্বার, আমরা তো জানি কোয়ান্টাম নাম্বার চারটে হচ্ছে, এন, এল, এম, এস, আমরা পরে পড়বো। প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক, স্পিন কোয়ান্টাম নাম্বার। এগুলোকে কোয়ান্টাম নাম্বারই কেন বলছি, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। দেখো, মেনলি কি বললাম, তাহলে কোয়ান্টাম মেকানিক্স কি বোঝা গেল, তাহলে মাইক্রোস্কোপিক পার্টিকেল গুলোর ফেনোমেনা গুলো এক্সপ্লেন করার জন্য কি কোয়ান্টাম মেকানিক্স আছে। মেনলি কোয়ান্টাম মেকানিক্স কি বলে, যে যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে কি হয়, ওয়েভ নেচার অ্যান্ড পার্টিকেল নেচার, মানে ডুয়েল নেচারের কথা কোয়ান্টাম মেকানিক্স বলে। ওকে, এত অব্দি গেল। এরপর দেখো, এরপর 1933-তে সায়েন্টিস্ট স্কডিঞ্জার একটা ইকুয়েশন দেয়। দেখো, তার জন্য তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। কি সেই ইকুয়েশন, যেটা কি কোয়ান্টাম মেকানিক্স একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন হিসেবে ধরা হয়। সেটা কি ইকুয়েশন, দেখো। তো দেখো, বলছে যে 1926 সালে কি হয়, স্কডিঞ্জার এই যে আমরা বলছি ধরো ইলেকট্রন একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল, এর ডুয়েল নেচার আছে, পার্টিকেল নেচার অ্যান্ড ওয়েভ নেচার। পার্টিকেল নেচার কি হয়, পার্টিকেল নেচার যখন একটা পার্টিকেল হিসেবে ধরো বিহেভ করছে, ইলেকট্রন একটা নর্মাল পার্টিকেল, তার একটা পজিশন আমরা ডিফাইন করতে পারবো।
পজিশন আমরা ডিফাইন করতে পারবো ইলেকট্রন যখন পার্টিকেল নেচারে থাকবে, তাই তো? তার একটা কি অস্তিত্ব আছে, কিন্তু ইলেকট্রনটা যখন ওয়েভ ওয়েভ নেচারে থাকছে, তাকে তো আমরা ডিফাইন করতে পারছি না। অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আমরা কি বলেছি যে ভরবেগ এন্ড পজিশন একসাথে নির্ণয় করা যায় না। যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে, মুভিং পার্টিকেলের ক্ষেত্রে ভরবেগ এন্ড পজিশন একসাথে ডিটারমাইন করা যায় না। তার মানে সেই ওয়েভ নেচারকে তোমার এক্সপ্লেন করার জন্য, ঠিক আছে, সেটার জন্য একটা কি শ্রোডিঞ্জার একটা ইকুয়েশন দেয়, যে ওয়েভ নেচারের একটা ইকুয়েশন দেয়। দেখো শ্রোডিঞ্জার ওয়েভ যাকে বলছি কি শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, ইট ডিসক্রাইব দ্য ওয়েভ মোশন অফ ইলেকট্রন ইন 3D স্পেস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। মানে ধরো নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন গুলো ঘুরছে, তার দু রকম নেচারের কথা বলা হচ্ছে, পার্টিকেল নেচার অ্যাজ ওয়েল অ্যাজ কি ওয়েভ নেচার। পার্টিকেল নেচার যখন থাকবে তখন তার আমরা পজিশন ডিটারমাইন করতে পারছি, বাট যখন ওয়েভ নেচারে চলে আসে তখন কিন্তু আমরা পজিশন কোথায় আছে, ওয়েভ মানে তো একটা ওয়েভের আকারে আছে না, আলটিমেটলি ইলেকট্রনটা কোথায় আছে সেটা ডিটারমাইন করার জন্য একটা ইকুয়েশন দিলে শ্রোডিঞ্জার 1926 এ, যেটা বলা হচ্ছে কি শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। দেখো তোমাদের এতটা ডিটেলস পড়ার দরকার নেই, তোমাদের শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন এক্সামে আসবেও না, কিছুই না, জাস্ট হিস্ট্রি তোমার জানার জন্য, কিভাবে এর কন্ট্রিবিউশন হলো, হোয়াট ইজ সাই, এগুলো আমাদের জানতে হবে না। তারপরে কিন্তু তোমাদের প্লট গুলো ইম্পর্টেন্ট, সেটা বলার জন্য জাস্ট ছোট করে এই ব্যাপারগুলো একটু বলে যাচ্ছি, জাস্ট বোঝার চেষ্টা করো। তোমাদের এটা মনে রাখতে হবে না বা মুখস্থ করার কোনো দরকার নেই, ওকে? দেখো এই যে ব্যাপারগুলো আছে, সাই স্কোয়ার টাউ, সাই স্কোয়ার টাউ বাই সাই স্কোয়ার টাউ না, সরি, ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার, এগুলো কি, এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, ধরো তিনটে ডাইরেকশন আমরা জানি। এই যে কোয়ান্টাম নাম্বার গুলো আমরা পড়বো, ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, ঠিক আছে, এই পুরো ব্যাপারটা কি 3D স্পেসে ঘটছে, যেটা কি 3D মানে 3 ডাইমেনশনাল স্পেস, এক্স ওয়াই জেড হিসেবে আমরা কল্পনা করছি। এই এক্স ওয়াই জেড ডাইরেকশন গুলো বোঝানোর জন্য এই টার্ম গুলো, ঠিক আছে, এক্স ওয়াই জেড তিনটে ডাইরেকশন। সাইটা কি, সাইটা হচ্ছে কি অ্যাম্পলিটিউড অফ দ্য ইলেকট্রন ওয়েভ, মানে ইলেকট্রনের যে ওয়েভটা আছে তার একটা ভ্যালু হচ্ছে সাই, ঠিক আছে। এবার এটা কি এক্স ওয়াই জেড হচ্ছে দ্য 3 স্পেস কোঅর্ডিনেটস অফ দ্য ইলেকট্রন, মানে ইলেকট্রনটা তিনটে স্পেসের মধ্যে আর কি সীমাবদ্ধ, মানে ঘুরছে। এইটা আমরা জানি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, ভি পোটেনশিয়াল এনার্জি অফ এন ইলেকট্রন, ই টোটাল এনার্জি অফ ইলেকট্রন। এগুলো জাস্ট দেখার জন্য তোমরা দেখো। এবার কি হচ্ছে শ্রোডিঞ্জার একটা ওয়েভ ইকুয়েশন দিলেন। এবার এই ওয়েভ ইকুয়েশনে এটা থেকে আমরা কি জানতে পারি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওয়েভ ইকুয়েশন। বলছে সাই, এই যে ওয়েভ, সাইটাকে আমরা কি ধরছি অ্যাজ এ ওয়েভ ফাংশন আমরা ধরছি। সাইটাকে ইট হ্যাজ নো ফিজিক্যাল সিগনিফিকেন্স, এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, শুধুমাত্র সাইটা কি ডিনোট করে দেখো, দ্য ওয়েভ ফাংশন, সাই মানে হচ্ছে ওয়েভ ফাংশন অফ অ্যান ইলেকট্রন ইজ নোন অ্যাজ অ্যাটমিক অরবিটাল, মানে ইলেকট্রন যে অরবিটালে আছে যে শুধু সেটুকু রিপ্রেজেন্ট করে সাই। সাই কি, শুধু এইটুকু জানবে ওয়েভ ফাংশন, এত কিছু তোমাদের মনে রাখতে হবে না, সাইটা কি ওয়েভ ফাংশন, এইটুকু জানলে। কারণ আমরা পরে প্লট পড়বো, সাই ভার্সেস আর, সাই স্কোয়ার ভার্সেস আর, এগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। এই সাইটা আসছে কোথা থেকে সেটা জানার জন্য আমি তার আগের কিছু ফিনোমেনা তোমাদের ডেসক্রাইব করছি, যেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নেই, এগুলো খুবই হায়ার ক্লাসের বিএসসি এমএসসি, বাট তোমরা কোথা থেকে আসছে জানার জন্য জাস্ট সেটা তোমাদের বলে রাখছি, ঠিক আছে। দেখো তাহলে সাইটা কি বললাম, সাইটা হচ্ছে ওয়েভ ফাংশন। সাই স্কোয়ার সেটা হচ্ছে কি দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন অ্যাট এ পয়েন্ট উইথিন অ্যান অ্যাটম is proportional to psi square at that point, মানে psi এর কোনো physical significance নেই, psi just as a represent as a wave function, but psi square has physical significance, মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে কোথায় ঘুরছে, অ্যাকচুয়াল তার প্রবাবিলিটি কোথায়, দেখো যখন পার্টিকেল নেচার শো করছে তার মানে তার একটা নির্দিষ্ট পজিশন আছে, কিন্তু যখনই ইলেকট্রনটা ওয়েভ নেচারে আছে সেটা তো আমরা অ্যাকচুয়ালি বলতে পারছি না ইলেকট্রনটা এখানে আছে বা ওখানে আছে, তখন আমরা একটা প্রবাবিলিটির কথা চলে আসছে যে ইলেকট্রনটা এখানে থাকতে পারে,
ওকে, ইলেকট্রনটা এখানে থাকতে পারে, সেই যে প্রবাবিলিটি সেটাকে আমরা বলবো কি সাই স্কোয়ার। মানে ইলেকট্রনটা একটা নিউক্লিয়াসের চারিদিকে কোথায় আছে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো অ্যাজ এ সাই স্কোয়ার। তার মানে সাই স্কোয়ার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। ওকে, এবার এই যে 3D স্পেসটা যার কিছু না, এটাকে ডি টাউ দিয়ে বলছে, ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলোকে একসাথে ডি টাউ হিসেবে, এটাকে টাউ বলে, এটা হিসেবে রিপ্রেজেন্ট করছে, আর কিছুই না। ব্যাস এখান থেকে এটুকু জানলেই হবে। এবার দেখো এই যে সাই, এটাকে আমরা ধরো মুছে দিচ্ছি। এই জিনিসটা একটু ছোট করে দেখে নাও, যে এই যে সাই, সাই যেটা আমরা নিয়ে পড়ছি সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। এই কোঅর্ডিনেটটাকে বলা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এই যে এক্স ওয়াই জেড এই যে ডাইরেকশনটা, এটাকে আমরা বলছি কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এবার এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কি হয়, বিভিন্ন যে ফেনোমেনা একসাথে ডিটারমাইন করা যায় না। ঠিক আছে, আমি ডিটেলসে যাচ্ছি না, যেটুকু না বললে নয় সেটুকু বলছি। এইটুকু বোঝো যে এক্স ওয়াই জেড এটাকে বলা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, যেখানে আমরা এই সাই এর যে ইকুয়েশনটা আছে, শ্রোডিঞ্জার যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা যেহেতু দেওয়া হয়েছে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট, যাকে বলছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এবার কিছু জিনিসের ভ্যালু কার্টেসিয়ান কোঅর্ডিনেটে একসাথে ডিটারমাইন করা সম্ভব হয় না, সেই জন্য আমাদের লাগে কি পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেট যেটাকে, যার মধ্যে কি থাকে আর থিটা ফাই। এগুলো কি এত ডিটেলসে তোমাদের জানতে হবে না, শুধু এইটুকু দেখো, সাই এর মধ্যে এই যে সাই, সাই হচ্ছে এক্স ওয়াই জেড, এটাকে বলা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট। ঠিক আছে, এটাকে তুমি জাস্ট কনভার্ট করা হচ্ছে পোলার কোঅর্ডিনেটে, পোলার কোঅর্ডিনেট যেটাকে আর থিটা এন্ড ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ওকে, এইটাকেই তার মানে দেখো, এটা সাই আর থিটা ফাই, এটাকে আলাদাভাবে ভাগ করা হয়েছে। এই যে সাই, সাই আর থিটা এন্ড ফাই, এটাকে আলাদাভাবে ভাগ করলে হচ্ছে আর থিটা আর হচ্ছে ফাই। এবার এই যে আর ভ্যালুটা দেখো, আর ভ্যালু ইজ দ্য রেডিয়াল পার্ট, যেখান থেকে আমরা রেডিয়াল পার্ট সম্বন্ধে জানতে পারবো, যেটা কিনা ডিপেন্ড করে কার উপর। এবার যে আমরা যে টপিকটা আসবো কোয়ান্টাম নাম্বার, সেখানে আমরা 4টে কোয়ান্টাম নাম্বার পড়বো, এন এল এম এন। ওকে, এন এল এম এন্ড এস। ওকে, দেখো এই যে এন আর এল ভ্যালুটা, দেখো এখানে আরটাকে আমরা বলছি রেডিয়াল পার্ট, আর আরেকটা যে পার্ট আছে থিটা এন্ড ফাই পার্ট, এটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। আরটা হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশন, যেটা যেটা কার উপর ডিপেন্ড করে, এন আর এল, যেগুলো একটা কি কোয়ান্টাম নাম্বার। তাহলে আর ভ্যালুটা রেডিয়াল পার্টে ডিপেন্ড করে এন আর এল ভ্যালুর উপর, আর একটা কি হচ্ছে যে অ্যাঙ্গুলার পার্ট যেটাকে বলছি, এটাকে এ থিটা আর ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে একসাথে, যেটা কিনা ডিপেন্ড করে এন আর এল ভ্যালুর উপর। ঠিক আছে, এইটুকু তোমাদের জানলেই হবে যে রেডিয়াল পার্ট আর অ্যাঙ্গুলার পার্ট কি। এবার এখান থেকে আসছে কি বিভিন্ন কোয়ান্টাম নাম্বার গুলো, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। দেখো এবার বলছে যে এই যে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের ইম্পর্টেন্ট যে ফিচারস গুলো আছে, আমরা কি কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা কি কি জানতে পারি। তাহলে কি জানি যে অ্যাটমের যে অ্যাটমের মধ্যে যে সাবঅ্যাটমিক পার্টিকেল, মানে ধরো ইলেকট্রন আমরা আলোচনা করছি, তার এনার্জিটা কি ফিক্সড কোয়ান্টাইজড, এটাই অ্যাকচুয়ালি মেইন একদম মেইন ফিচার্স কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে। আর একটা কি যে এই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে শুধুমাত্র মুভ করতে পারে, যার কি ছিল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালু, যেটা এমভিআর ভ্যালুটা কি mh/2π এর সমান। তার মানে ওর একটা ফিক্সড কোয়ান্টাইজড এনার্জি লেভেল ভ্যালু আছে, এটা আমরা জানতে পারছি। আর একটা কি যে হাইজেনবার্গের নীতি থেকে আমরা জানতে পারি কি অ্যাকুরেট পজিশন এন্ড ভেলোসিটি একসাথে ডিটারমাইন করা সম্ভব নয়, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে কি যে ওয়েভ ফাংশন, যেটা সাই আমরা পড়বো, সাইটাকে কি বলা হচ্ছে ওয়েভ ফাংশন। ইলেকট্রন যে ওয়েভ আকারে যে এক্সিস্ট করছে, তার একটা তাকে ডিটারমাইন করার জন্য কি হয়, সায়েন্টিস্ট শ্রোডিঞ্জার কি একটা ওয়েভ ফাংশন দেয়, যেটাকে যার এই ওয়েভ ফাংশনটাকে সাই দিয়ে ডিনোট করা হচ্ছে, যেটা কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই আমরা দেখলাম। আর সাই স্কয়ারটাকে বলা হচ্ছে কি প্রবাবিলিটি ডেনসিটি,
মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে অ্যাকচুয়াল কোথায় আছে। দেখো ওয়েভ আকারে তো আছে, কোথায় অ্যাকচুয়াল আছে সেটা তোমরা বলতে পারছো না। যখন ইলেকট্রনটা পার্টিকেল হিসেবে আছে তখন আমরা বুঝতে পারছি যে এই নির্দিষ্ট পজিশনে ইলেকট্রনটা আছে। বাট যখন ওয়েভ আকারে আছে সেটা তো পজিশন ডিটারমাইন করা সম্ভব হচ্ছে না অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তখন কি হচ্ছে, সেটার একটা ইকুয়েশনের আকারে আমাদের জানতে হচ্ছে, যেটা হচ্ছে কি সাই ওয়েভ ফাংশন। সাই এর তার স্কয়ার করে দিলে কি হবে, যেটা ডিটারমাইন করছে প্রবাবিলিটি ডেনসিটি। এটাকে সাই স্কয়ারটাকে আমরা কি বলবো, যেটা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি, সেটা কার ক্ষেত্রে আমরা জানতে পারবো, সাই স্কয়ার দিয়ে আমরা ইলেকট্রনের প্রবাবিলিটি, অ্যাকচুয়ালি ইলেকট্রনটা কোথায় আছে সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, নেক্সট দেখো আমরা এখানে আসছিলাম যে কোয়ান্টাম নাম্বার, যেটা আমাদের আজকে মেইন টপিক ছিল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম কি আমরা বললাম, কোয়ান্টাম নাম্বার কি, মানে কেন আমাদের দরকার পড়লো, হোয়াট ইজ কোয়ান্টাম নাম্বার, এটা আমাদের জানতে হবে। তোমরা বলো কেন কোয়ান্টাম নাম্বার আমাদের দরকার পড়লো। দেখো প্রথমে আমরা দেখছিলাম যে বোরের যে মডেলটা আছে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, এই যে এখানে বলা হয়েছে, ধরো আমরা কি পড়ছিলাম, n হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার ওখান থেকে এসেছে, ফার্স্ট যে কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে n equal to 1 মানে k সেল, n equal to 2 মানে l, m n so on। এই সেলগুলো আমরা পড়ছিলাম যে নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন এরকম সেল আছে, যেগুলো কি n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে k l m n, যে ইলেকট্রন গুলো এই সেলের চারিদিকে ঘোরে। আবার আমরা দেখছিলাম যে ইলেকট্রন গুলো বিভিন্ন অরবিটালে থাকে। ঠিক আছে, হোয়াট ইজ অ্যাকচুয়াল, মানে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোথায় আছে, হোয়াট ইজ সেল। আবার আমরা দেখছিলাম যে সোমারফিল্ডে এদের বিভিন্ন সাবসেলের অস্তিত্ব আছে, সেগুলো বলা হচ্ছিল যে যখন কোনো স্পেক্ট্রা পড়ছি সেটা বিভিন্ন এতে স্প্লিট হয়ে যাচ্ছে, ম্যাগনেটিক জিম্যান এফেক্ট পড়ছিলাম তো, ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে কি হচ্ছে, স্পেক্ট্রাগুলো স্প্লিট হয়ে যাচ্ছে। তো স্প্লিটিং এর ফলে কেন হচ্ছে, সেখান থেকে আসছিল যে সোমারফিল্ডের তত্ত্ব, যে ইলেকট্রিক্যাল অরবিটাল এগুলো আসছে, সেখান থেকে সাবসেল আসছে, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে কিভাবে আছে সেইটা আমাদের সিম্পলিফাইড ওয়েতে জানার জন্য এমন কিছু একটা টার্ম দরকার ছিল, যেটাকে বলা হচ্ছে কি কোয়ান্টাম নাম্বার। এই চারটি কোয়ান্টাম নাম্বারের রেসপেক্টে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে, মানে যে অরবিট বা অরবিটাল বা সাবসেল সেল, অ্যাকচুয়ালি কোথায় আছে ইলেকট্রনটা, কোনটা কি ডিফাইন করছে, মানে অরবিটাল কি ডিফাইন করছে, সেল কি, সাবসেল কি, এগুলো আরো সিম্পলিফাইড ওয়েতে জানার জন্য আমাদের কোয়ান্টাম নাম্বার পড়তে হবে। ওকে, আর কিছু না, কোয়ান্টাম নাম্বারটা শেষ করে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। দেখো কোয়ান্টাম নাম্বারকে চারটি ভাগে মেইনলি ভাগ করা হচ্ছে। এক হচ্ছে প্রিন্সিপাল, যেটাকে n দিয়ে ডিনোট করা হয়। দুই হচ্ছে কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে বলা হচ্ছে কি আরেকটা নাম সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, যেটাকে l দিয়ে ডিনোট করা হয়। তিন হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে কি বলা হচ্ছে m বা m l দিয়ে ডিনোট করা হয়। চার হচ্ছে কি স্পিন কোয়ান্টাম নাম্বার, s or ms দিয়ে ডিনোট করা হয়। এবার আমরা একে একে দেখবো হোয়াট ইজ প্রিন্সিপাল, মানে এই কোয়ান্টাম নাম্বারগুলো কি ডিটেইলসে আমরা জানবো। ঠিক আছে, দেখো মেইনলি আমরা স্টার্ট করছি কি ফার্স্ট যে কোয়ান্টাম নাম্বার, যেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা কোথা থেকে এসেছে, অরিজিনটা কোথা থেকে এসেছে, আমরা আগে বললাম যে বোর পস্টুলেট থেকে। বোর পস্টুলেটে বলা হয়েছে যে যে অরবিট গুলো যেগুলো আছে নিউক্লিয়াসের চারিদিকে, যেগুলো একটা কিনা এনার্জি লেভেল রিপ্রেজেন্ট করছে, সেখানে আমরা দেখেছি n এর ভ্যালু গুলো কি, n এর ভ্যালু 1 2 3 হলে k l m n এই সেলগুলো আমরা পড়ছিলাম। আর একটা কি এভারেজ এনার্জি অফ ইলেকট্রন রিভলভিং ইন এ পার্টিকুলার অরবিট ইজ ফিক্সড, এনার্জিটা ফিক্সড। আমরা কি পড়েছিলাম, এনার্জি আমরা একটা ক্লাস পড়েছিলাম, এনার্জি ভেলোসিটি রেডিয়াস বার করা, সেখানে এনার্জির ফর্মুলাটা কি ছিল, E n equal to minus কি ছিল 2 পাই স্কয়ার m e to the power 4 n স্কয়ার e স্কয়ার, যেটাকে আমরা সিম্পলিফাইড ওয়েতে কি লিখছিলাম -13118 বাই n স্কয়ার কিলোজুল পার মোল। এটা আমরা পড়ছিলাম তো। এই nটাও কি, nটাও হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে তোমার বিভিন্ন যে অরবিট গুলো আছে তার ধর e equal to 1, ফার্স্ট অরবিটের এনার্জি আমরা এখান থেকে বার করতে পারবো, এই ভ্যালুটা বসাবো দিয়ে 1, e equal to 2, মানে এইখান থেকে এই অরিজিনটা বোঝানোর জন্য এটা আমার বলা, আর কিছু না।
তাহলে আমরা বিভিন্ন অরবিট গুলোর এনার্জি আমরা বার করতে পারছি। ঠিক আছে, এনার্জিটা কি ফিক্সড, এখান থেকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টামের ধারণাটা পাচ্ছি। থার্ড কি বলছে দেখো, ডিপেন্ডিং অন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস দিস অরবিটালস অফ প্রিন্সিপাল এনার্জি লেভেল আর designated by the number 1 2 3 4, মানে নিউক্লিয়াসের ধরো নিউক্লিয়াস যদি এটা হয় এর চারিদিকে ডিস্টেন্স অনুযায়ী বিভিন্ন এই যে কক্ষপথগুলো ছিল, হলো তার মানে কি এক যে n equal to 1 এর যে ভ্যালুটা কি নিউক্লিয়াসের সবথেকে কাছে, তারপর 2 হচ্ছে আর একটু দূরে, 3 4 এইভাবে হয়ে যাচ্ছে, মানে ডিস্টেন্সটা আমরা মেইনলি বোঝাতে পারছি। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি জানতে পারি, মেইনলি যে কি জানতে পারি দেখো, এটা আমি ইউজ করে দিলাম। মেইনলি তাহলে হোয়াট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা লেখো যে the quantum number determine the main energy of a cell or level in which the electron is present. Principal quantum number কি, the quantum number, যেটা তোমরা নোট করতে পারো, the quantum number determine the main energy of a cell or the energy level গুলো আছে in which the electron is present. ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কি সেলে আছে বা লেভেলে আছে তার এনার্জিটা ডিটারমাইন করছে কিন্তু n। মেন তাহলে কি জানতে পারছি, n থেকে আমরা ডিস্টেন্স জানতে পারছি, ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস। n equal to 1 হলে সব থেকে কাছে আছে, দেন 2 3 4 4 সব থেকে দূর, আরো 5 6 6 বাট আমরা অতদূর যাচ্ছি না, মেইনলি আমাদের 1 থেকে 4 অবধি জানলেই হয়ে যাবে। তাহলে এভারেজ ডিস্টেন্স আমরা জানতে পারছি, আর একটা কি জানতে পারছি, এটা হচ্ছে এনার্জি। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা মেন দুটো জিনিস জানতে পারছি। তোমাদের ক্লাস থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, তোমরা একটু মন দিয়ে শোনো। What is principal quantum number? Quantum number which determine the main energy of cell or level in which electron is present. ইলেকট্রনটা কোথায় আছে সেটা আমরা ডিস্টেন্স জানতে পারছি আর এনার্জিটা জানতে পারছি, আর কিছুই না। কোথা থেকে আসছে আমরা দেখলাম, এই জায়গাগুলো থেকে বোর্ড প্রশ্নটা দেখেছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর একটা কি যে এনার্জির ক্ষেত্রে আমরা দেখেছি হোয়াট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবার দেখো এই যে আমরা বললাম n equal to 1 হলে কি k সেল, এটা আমরা প্রথম থেকে দেখছি, 2 হলে l সেল, 3 এর ক্ষেত্রে m, so on। এবার কি বলেছে, এখান থেকে আমরা কি ইনফরমেশন পাচ্ছি, higher the value of n, greater the distance of the orbit from the nucleus and hence greater is the size of the orbit। মানে r এর ভ্যালু যত বাড়ছে, r টা কি higher the value of n, greater distance, এটা হচ্ছে ডিস্টেন্স, মানে ধরো এটা অন্য কালার নিয়ে তোমরা বুঝতে পারবে, কোথায় লিখি, নিউক্লিয়াস যদি হয় তাহলে এই যদি সেলটা হয় যার ভ্যালু কি n এর ভ্যালুটা 1, যেটা ডিসটেন্সটা r1 বলছি, তাহলে এটা যদি n equal to 2 হয়, এটা l সেল, তাহলে এই ডিসটেন্সটাকে আমরা বলছি কি r2, এইভাবেই বলা হচ্ছে r1 r2 r3। যত তোমার ডিসটেন্স বাড়ছে, যত তোমার এই যে ডিসটেন্স বাড়ছে, n এর ভ্যালুটা বাড়ছে, তত ডিসটেন্সও বাড়ছে, আর একটা কি তত এনার্জিও কিন্তু বাড়ছে। হায়ার দ্য ভ্যালু অফ n, গ্রেটার উইল বি দ্য ইলেকট্রনিক এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অরবিট। মানে নিউক্লিয়াসের কাছে যে সবথেকে যে কাছের অরবিটটা, তার এনার্জি কিন্তু সবথেকে কম। ওকে, দেন যত তোমার দূরে যাচ্ছে এনার্জির ভ্যালুগুলোও কিন্তু বাড়ছে, e1 greater than e2 greater than e3 greater than e4, so on। মানে তোমার যত n এর ভ্যালু বাড়ছে, কি k l m সেল এইভাবে রিপ্রেজেন্ট করছে, n এর ভ্যালু যত বাড়ছে ডিসটেন্স তত বাড়ছে, আর একটা কি এনার্জিও তত বাড়ছে। আমরা এই দুটো জিনিস মেইনলি এখান থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি, ডিসটেন্স এন্ড এনার্জি। কোথা থেকে পাচ্ছি, ফ্রম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা জানতে পারছি। ওকে, এবার দেখো কি যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি accommodated in a principal quantum level n is given by 2n square। মানে একটা সেল n কে রিপ্রেজেন্ট করতে সেল, তাই তো
n সেল, একটা সেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে তার ফর্মুলাটা আমরা কোথা থেকে পাবো? ফ্রম 2n²। এটা আমরা ছোটবেলাতেও পড়েছি, কোন একটা ক্লাসে ছিল, আই থিংক 9, 10 এখানে ছিল, যে যেখানে তোমাদের অ্যাডমিনিস্ট্রেশন চ্যাপ্টারটা ছিল, সেখানে বলা হয়েছিল যে একটা সেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে। ধরো n এর ভ্যালু 1 মানে কি, k সেলে 2n² থাকতে পারে, তাহলে কি 2 ইনটু 1 তাহলে দুটো ইলেকট্রন থাকতে পারে k সেলে। n এর ভ্যালু 2 হলে কি হচ্ছে, l সেল, সেখানে কি 2 ইনটু 2², তাহলে কত হচ্ছে 2 ইনটু 4, 8টা ইলেকট্রন থাকতে পারে। n এর ভ্যালু 3 হলে কি হয়, k l m সেল, কি হয় 2 ইনটু 3², 2 ইনটু 3, 3 টু দি পাওয়ার 2 মিন্স কত 9, তাহলে 18টা ইলেকট্রন থাকতে পারে। n ইকুয়াল টু 4 n সেল, যেখানে কি 4², 2 ইনটু 16, 16 তাহলে কত হয় 32। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, একটা কোনো অ্যাটমের ক্ষেত্রে যদি n সেল অবধি থাকে তার লাস্ট কক্ষে কি হয় 32টা ইলেকট্রন থাকতে পারে, বাট দেয়ার ইজ এ লিমিটেশন। এই 2n² ফর্মুলার একটা লিমিটেশন আছে, এই এতটা অবধি থাকতে পারে, n equal to 2 অবধি এই রুলটা ফলো করছে, বাট কি বলছে দেখো, the maximum number of electrons in any orbit can never be more than 32 even if the value of exceed 4। মানে কখনোই 32 এর উপর ভ্যালু যেতে পারে না। একটা কি আউটার মোস্ট যে সেলটা থাকবে, ইলেকট্রনিক সেল থাকবে, সে ডাজ নট কন্টেন মোর দ্যান 8 ইলেকট্রন। একটা অ্যাটমের ক্ষেত্রে ধরো লাস্ট কক্ষে কখনোই বলছে যে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, খাতায় কলমে দেখা যাচ্ছে যে 32 ইলেকট্রন থাকতে পারে, বাট এটা যদি তার লাস্ট সেল হয়, যদি তার লাস্ট সেল হয় তাহলে কখনোই 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। ওকে, দেন কি বলছে দেখো, দ্য পেনাল্টিমেট সেল, এটাকে লাস্ট সেল বলছে, দ্য সেল preceding the outermost cell, যেটা হচ্ছে outermost সেলের আগের সেল, does not contain more than 8 ইলেকট্রন, more than 8, সরি এটা 18 ইলেকট্রন, সরি লাস্ট সেলের আগের সেলটায় কখনো 18টা ইলেকট্রনের বেশি থাকতে পারে না। লাস্ট সেলটাকে বলা হয় অ্যান্টি পেনাল্টিমেট সেল, আর তার আগের সেলটাকে বলা হচ্ছে পেনাল্টিমেট সেল, সেখানে কি হচ্ছে 18টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। ইফ দ্য ফিলিং অফ দ্য আউটার সেল বিগিনস বিফোর complete filling of the inner cell, then there can be the most 2 electrons in the outer cell। কি বলছে যে আউটার সেল ফিল হওয়ার আগেই যদি কি হয় কমপ্লিট ফিল হয়ে যায় ইনার সেল, দেন দেয়ার ক্যান বি দ্য মোস্ট 2 ইলেকট্রনস ইন দ্য আউটার সেল, তখন দুটোর বেশি ইলেকট্রন এখানে থাকতে পারে। এই লিমিটেশন গুলো দেখলে হয়ে যাবে। নেক্সট যদি আমরা পড়বো সেটা হচ্ছে কি অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা এনটা সম্বন্ধে পড়লাম, হোয়াট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবার আমরা দেখবো কি অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এবার দেখো এনটা আমরা কি পড়লাম, যে সাইজ অফ দ্য অরবিটাল দেখতে পাচ্ছি, ডিটারমাইন করতে পারছি, আর একটা হচ্ছে ডিসটেন্স ডিটারমাইন করতে পারছি, যেটা কিনা সেল সম্বন্ধে বলছে। এবার আমরা পড়বো এন গেল, এল পড়বো, এলটা আমরা কি জানতে পারবো, অ্যাবাউট দ্য সাবসেল, সাবসেল সম্বন্ধে আমরা জানতে পারবো, যেটা কিনা কি বলবে, যে শেপ অরবিটাল। দেখো এরকম লেখা থাকে যে সেলের ভিতরে সাবসেল থাকে, দেন তার ভিতরে অরবিটাল থাকে, বাট অ্যাকচুয়ালি এইভাবে এক্সিস্ট করে না। অ্যাকচুয়ালি নিউক্লিয়াস এর চারিদিকে ইলেকট্রন যে ঘুরছে 3D অরবিটালে, 3D স্পেসে, তার ভিতরে ধরো সেল, দেন সাবসেল, দেন অরবিটাল, অ্যাকচুয়ালি এইভাবে থাকে না। এটা জাস্ট আমাদের বোঝানোর জন্য এইভাবে বলা হয়েছে। কিভাবে থাকে দেখো, তোমাদের এটা পুরো ইমাজিন করতে হবে। সেল সম্বন্ধে আমরা পড়লাম, এবার সেলের মধ্যে অনেকগুলো সাবসেল থাকে। এটা আমরা কিভাবে জানতে পারছি, যে এই যে স্পেকট্রোস্কোপি আমরা আগে একটা ক্লাসে বলেছিলাম, স্পেকট্রোস্কোপি নিয়ে আলোচনা করেছিলাম, যে স্পেকটা পাচ্ছি তার সে কতগুলো কি স্প্লিট হয়ে যাচ্ছে বিভিন্ন ফাইনাল লাইনসে, সেখান থেকে মেনলি কনসেপ্টটা আসে, সাজেস্ট দ্যাট দ্য অরবিট, ইচ অরবিট অর এনার্জি লেভেল ইন অ্যান অ্যাটম ইজ কম্পোজড অফ সাবসেল। শুধু সেল না, সেলের ভেতরে সাবসেলও থাকে, যেটা কিন্তু এই যে
স্প্লিটিং অফ অরবিটালস হচ্ছে, মানে মেনলি স্প্লিটিং অফ যে এনার্জি লেভেল গুলো হচ্ছে সেখান থেকে আমরা জানতে পারছি। মানে তারপরে এসে দেখো সোমারফিল্ড প্রপোজ করেন যে ইলেকট্রিক্যাল অরবিটালের কথা, ঠিক আছে? এটা অতটা তোমাদের ডিটেলসে জানতে হবে না, এইটুকু জানো। নেক্সট কি বলছে, ইন অর্ডার টু স্পেসিফাই দ্য শেপ অফ দ্য ইলেকট্রিক্যাল অরবিট। এই যে ইলেকট্রিক্যাল অরবিট, এটা তো সার্কুলার অরবিটের কথা বলা হচ্ছিল, যেটাকে সেল বলা হচ্ছে, তার মধ্যে নানান ধরনের ইলেকট্রিক্যাল অরবিট এর অস্তিত্ব পাওয়া যাচ্ছে, যেটাকে কিনা অ্যাজিমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা প্রকাশ করছি। সেটার ভ্যালুটা আমাদের কিভাবে দেখবো, দেখো, দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অফ এনি অরবিট বি এন, দেন দ্য টোটাল নাম্বার অফ সাবসেল ইনকর্পোরেটেড ইন দ্যাট অরবিট অলসো এন। মানে একটা সেলের যদি ধরো এন নাম্বার অফ সেল হয়, তাহলে টোটাল নাম্বার অফ সাবসেলের সংখ্যাও কিন্তু হবে এন, ঠিক আছে? তো সেল যদি এন হয়, টোটাল নাম্বার অফ সাবসেলও হবে এন। এবার আমরা একে একে দেখবো যে কিভাবে ভ্যালুগুলো আসছে। দেখো, এর যে এটা আছে, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা হচ্ছে এই দিয়ে ডিটারমাইন করা হয়। মানে এল ইকুয়াল টু কি হচ্ছে, এল যেটা কিনা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এল প্লাস 1 ইন্টু এইচ বাই 2 পাই। ইলেকট্রনের যে ইলেকট্রিক্যাল অরবিটালে ঘুরছে তার যে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, সেটা ডিটারমাইন করা হচ্ছে এই এল ভ্যালুটা দিয়ে। ব্লকের যে এলটা আছে যেটাকে বলা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। and the value of L determine the shape of a part, ঠিক আছে? এই শেপটা ডিটারমাইন করছে আমরা প্রথমেই বললাম। এবার N stands for প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যার ভ্যালুটা কি, এই n-1 থেকে আমরা জানতে পারবো L এর ভ্যালুগুলো। তাহলে যতগুলো n আছে, n রিপ্রেজেন্ট করছে সেল, ততগুলোই কি আছে, সাবসেল আছে। এবার এই যে সাবসেলের ভ্যালুটা যেটা কিনা এল, সেটা কার উপর ডিপেন্ড করছে, n-1 এর উপর। সেটা তোমাদের ভালো করে বোঝাচ্ছি, দেখো এখানে একটু জায়গা লাগবে। দেখো কিভাবে হচ্ছে, n এর ভ্যালু দেখো, এটা দেখো, l এর ভ্যালু যদি 0 হয় তখন কি হবে, 0 হলে এটার সিম্বল আছে অনেকগুলো, 0, 1, 2, 3, 4। l এর ভ্যালু 0 হলে সিম্বল অফ সাবসেল হবে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f, আর 4 হলে g। এগুলো হচ্ছে সিম্বল। এবার এই ভ্যালু গুলো দেখো কিভাবে আসছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। n এর ভ্যালু যদি ধরো 4 হয়, তাহলে l এরও 4টেই ভ্যালু থাকবে। কি কি হবে, l-1, মানে n-1, তাহলে 4-1 এইভাবে আসবে। দেখো এইখানটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে, n এর ভ্যালু যদি 1 হয়, l এর ভ্যালুটা 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে n-1 থেকে স্টার্ট হচ্ছে। n এর ভ্যালু 1, 1-1 কি হয়, 0। তাহলে দেখো l এর ভ্যালু তাহলে 0 হচ্ছে, n এর ভ্যালু 1 হলে k সেল, সেখানে l এর ভ্যালুটা 0। তাহলে সেই সাবসেলকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, 1s। 1টা কি, ফ্রম সেল, আর s টা কি, ফ্রম সাবসেল। তাহলে আমরা টোটাল পাচ্ছি কি, 1s সাবসেল। ঠিক আছে, এটা কনফিউজড হও না। 1s সাবসেল গেল। আর n এর ভ্যালুটা 2 হলে তখন কি হবে, যার ভ্যালু কি 2 হলে কোথা থেকে আসবে, n এর ভ্যালু n-1 থেকে, তাহলে 2-1, যার ভ্যালুটা 1 হবে। 1 মানে কি, 1, 0 আর 1, 0 থেকে স্টার্ট হচ্ছে, 0, 1 এইভাবে স্টার্ট হয়। তাহলে 0, 1 দেখো, 0 এর জন্য কি 2s, 2টা কোথা থেকে আসছে, ফ্রম সেল। 2 ভ্যালুটা আসছে ফ্রম সেল, 0 কে রিপ্রেজেন্ট করে s, আর 1 কে রিপ্রেজেন্ট করে p। ঠিক আছে, এই দেখো 0s, 0 রিপ্রেজেন্ট করবে s, 1 রিপ্রেজেন্ট করবে p, 2 রিপ্রেজেন্ট করবে d, 3 রিপ্রেজেন্ট করবে f। এবার দেখছি আমরা n সেলের ক্ষেত্রে। n সেলের ক্ষেত্রে কি, n মানে সেলের ভ্যালুটা হবে কি, 3 হলে তাহলে n-1 করলে আমরা কি পাচ্ছি, 3-1, তাহলে 2 পাচ্ছি। 2 মানে কি, 2 মানে 1, 0, মানে 0 to n-1 টোটাল পসিবল ভ্যালু হবে। কার ভ্যালু হবে, সাবসেলের ভ্যালু গুলো। 0, 1, 2, 0 মানে 3s,
3 মানে এখানে m সেল 3s, 1 মানে 3p, 2 মানে 3d। ওকে, আর n সেলের ক্ষেত্রে কি হচ্ছে n equal to 4, n equal to 4 মানে কি সেই সেম ভাবে n equal to 4 মানে এই ফর্মুলাতে আমরা বসাবো, তাহলে n এর ভ্যালুটা 4 minus 1, তাহলে আমরা 3 থেকে স্টার্ট করব, 3 2 1 and 0, তাহলে চারটে টোটাল ভ্যালু পাচ্ছি, 0 1 2 3, 0 মানে কি 4, n এর ভ্যালু 4 মানে 4, আর 0 মানে s, 1 এ হচ্ছে কি 4p, 2 মানে 4d, 3 মানে 4f। আমরা এইভাবে তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি এই ভ্যালুগুলো এইভাবে আসছে। ঠিক আছে, বোঝা গেল? দেখো এখানে কি বলেছে, এই এখানে এনার্জি অর্ডার দিয়েছে, এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাবসেল ইন এ পার্টিকুলার অরবিট ইনক্রিজ ইন দ্য ফলোইং, মানে এস এর এনার্জি সবথেকে কম, দেন পি, দেন এফ, এফ এর এনার্জি সবথেকে বেশি। ব্যাস, তাহলে আমরা কি জানতে পারলাম দেখো, আপাতত জানতে পারলাম হচ্ছে ওয়েট এন হচ্ছে কি, তাহলে এন হচ্ছে একটা সেল, এন এর ভ্যালু 1 2 3, এইভাবে এন এর ভ্যালুটা রিপ্রেজেন্ট করছে সেল, সেল মানে এটা হচ্ছে কে এল এম এন, এভাবে রিপ্রেজেন্ট করছে। আর আমরা যখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার পড়ছি, এর টোটাল নাম্বারটাও এন এর উপর ডিপেন্ড করছে, বাট এর ভ্যালুটা কোথা থেকে আসছে, 0 টু n মাইনাস 1 ভ্যালু হচ্ছে। মানে ধরো যখন n এর ভ্যালুটা 0 হচ্ছে, তখন কি l এর ভ্যালুটা কোথা থেকে হবে, n এর ভ্যালু 0 কখনো হবে না, n এর ভ্যালু যখন ধরো 1 হচ্ছে, n এর ভ্যালু যখন 1 হচ্ছে, তাহলে l এর ভ্যালু কি হচ্ছে n মাইনাস 1, মানে 1 মাইনাস 1 মানে 0, 0 মানে রিপ্রেজেন্ট করছে s। ঠিক আছে, s কি, যেহেতু এর ভ্যালুটা 1, তাহলে আমরা তখন বলবো 1s। যখন n এর ভ্যালুটা 2 নিচ্ছি, তাহলে l এর ভ্যালু কিভাবে হবে বলো, 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মানে কত, 1, 1 আর কি সবসময় 0 ইনক্লুড হবে, 0 টু n মাইনাস 1 অব্দি ভ্যালু হবে, তখন কি হবে 1 এর জন্য কি, 1 এর জন্য আমরা জানি 1p, সরি 1p হয় না, 0 মানে আমরা তখন কি 2 আসছে, তাহলে 2f, আর এই 1 এর জন্য এই যেহেতু 2 টা আসছে, তার জন্য বলবো 2, 1 এর জন্য হচ্ছে p, 2p। n ইকুয়াল টু যখন 3 হচ্ছে, তখন কি হবে দেখো, l এর ভ্যালুটা 3 মাইনাস 1, তার মানে 2 1 and 0। ঠিক আছে, তাহলে কি কি হচ্ছে, 0 মানে কি 3s, 1 মানে হচ্ছে 3p, 1 মানে রিপ্রেজেন্ট করছে p, 3 মানে কি সেল রিপ্রেজেন্ট করছে, আর 2 তাহলে কি হবে, তাহলে 3d হচ্ছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুগুলো ডিটারমাইন করা সম্ভব। নেক্সট দেখো কি বলছে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কোথা থেকে আসে, সেটা কি বলছে যে অরবিটালের ওরিয়েন্টেশন ডিপেন্ড করছে, ওরিয়েন্টেশন অফ অরবিটাল ডিটারমাইন করছে। দেখো ওই যে ফাইন লাইনে যে ভেঙে যাচ্ছে, যদি ওটা ম্যাগনেটিক পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে জিম্যান এফেক্ট। এখান থেকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আসে, যার ভ্যালুটা কি দেখো, আমাদের শুধু ভ্যালু নিয়ে জানলেই হবে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m signifies the orientation of the orbital in the space। এর ভ্যালুটা কি হচ্ছে 2l plus 1, for a certain value of l, m has total 2l plus 1 different values। ঠিক আছে, যদি ধরো l equal to 0 হয়, ঠিক আছে, 0 মানে আমরা কি জানি s, তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে 2 into 0 plus 1, তাহলে কি একটাই সেখানে আমরা অরবিটাল পাচ্ছি। l এর ভ্যালুটা যদি 1 হয়, তখন কি হচ্ছে 1 হলে কি হবে 2 into 1 plus 1, তাহলে তিনটে তখন অরবিটাল পাচ্ছি। এবার এই 1 টাকেই বলবো কি s অরবিটাল, 3 পাচ্ছি মানে আমরা বলবো এটাকে p অরবিটাল। এবার l ভ্যালুটা যদি 2 হয়, তখন কি হবে 2 into 2 plus 1, তখন আমরা পাচ্ছি কি 5টা অরবিটাল পাচ্ছি, যাকে আমরা বলবো d অরবিটাল, d অরবিটাল। ঠিক আছে, এবার l এর ভ্যালুটা যদি 3 হয়, এইভাবে যাবে, তাহলে 3 হলে কি হবে 2 into 3 plus 1, তাহলে কত পাবো 7টা, এটাকে আমরা বলবো কি f অরবিটাল, এরকম 7টা যাবে। ঠিক আছে, এরকম 7টা যাবে।
এইভাবে তাহলে এল এর ভ্যালু ডিপেন্ড করছে কি, মানে এম যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেটার ভ্যালু ডিপেন্ড করছে এল এর ভ্যালুর উপর। এই ভ্যালুগুলো কোথা থেকে স্টার্ট হচ্ছে, দিস ভ্যালুস মে বি এনি হোল নাম্বার স্টার্টিং ফ্রম -l টু +l। এই ভ্যালুগুলো তো হচ্ছে টোটাল এইগুলো 1 3 5 7 এইগুলো, বাট এর ভ্যালুগুলো কি কি হতে পারে। 1 মানে কি 0, 1 মানে l ইকুয়াল টু 0 মানে l ইকুয়াল টু 0 মানে m ইকুয়াল টু 0। এবার l ইকুয়াল টু যখন 1 হচ্ছে, এর তিনটে ভ্যালু কি কি হতে পারে, -1 0 +1। দেখো বলেছে -l টু +l ইনক্লুডিং 0 এর ভ্যালু গুলো হবে। l এর ভ্যালু যদি 2 হয় তখন কি হবে, পাঁচটা ভ্যালু, তাহলে কি -2 -2 হবে, -1 0 1 and 2 পাঁচটাই ভ্যালু হবে। l এর ভ্যালু যদি 3 হয় তখন কি হবে, -3 -2 -1 0 1 2 and 3। এখানে দেখো সাতটা ভ্যালু হচ্ছে, তাহলে বোঝা গেল। তাহলে n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে l ভ্যালু হচ্ছে, l এর ভ্যালু যদি 0 1 2 3 হয় সেখান থেকে আমরা সাবসেল পাচ্ছি। কি কি সাবসেল, f p d f এগুলো আমরা পাচ্ছি। এবার l এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডিটারমাইন করা যায়। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কটা অরবিটাল আছে যেখান থেকে আমরা জানতে পারি, মানে অরবিটালের ওরিয়েন্টেশন সম্বন্ধে আমরা জানতে পারি। পরে আমরা সেভ করব যে s অরবিটাল স্ফেরিক্যাল হয়, p হয় ডাম্বেল শেপ, d হচ্ছে ডবল ডাম্বেল, ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে ওরিয়েন্টেশন সম্বন্ধে আমরা জানতে পারছি। দেখো এখানে বলেই দিয়েছে l equal to 0 মানে m equal to 0, this s subcell contain only one orbital, যেটা হচ্ছে কি s orbital। দেখো l equal to 1 কি ডিনোট করে, p subcell consists of 3 orbital which are directed along 3 axes, px py and pz। এই যে তিনটে p কি কি ডিটারমাইন করে, px py and pz তিনটে ডিটারমাইন করে। তাহলে p অরবিটালে p সাবসেলে তিনটে অরবিটাল আছে। নেক্সট দেখো কি বলছে, যদি এই d সাবসেলের কথা বলা হয় তখন l ভ্যালু কি 2 হবে, 2 মানে কি d সাবসেল, যার ভ্যালুটা কি থাকবে 5 5। আর যদি 3 হয় তাহলে তার ভ্যালুটা হচ্ছে তখন f সাবসেল বলা হবে, যার ভ্যালুটা হচ্ছে 7টা অরবিটাল থাকতে পারে। এটা তোমাদের একটু কনফিউজিং লাগবে, বাট তোমরা নিজেরা একবার প্র্যাকটিস করো, ঠিক বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার বলছে যে নেগেটিভ ভ্যালু কি ডিটারমাইন করছে, নেগেটিভ ভ্যালুটা ডিটারমাইন করছে যে ম্যাগনেটিক ফিল্ডের অপোজিটে আছে। ধরো এই যে ম্যাগনেটিক ফিল্ড যদি এই দিকে হয়, এর অপোজিটে হলে নেগেটিভ হবে, নেগেটিভ -1 -2 এরকম দেখো। আর ম্যাগনেটিক ফিল্ডের দিকে যদি অরবিটাল গুলো থাকে তখন বলা হবে +1 +2, আর কিছুই না, নেগেটিভ এন্ড পজিটিভ সাইন রিপ্রেজেন্ট করছে। দেখো এইখানে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, যদি l এর ভ্যালুটা 0 হলে কি সাবসেল f, তখন m এর ভ্যালু 0 হচ্ছে, ঠিক আছে। আর ধরো তখন কি টোটাল কটা ভ্যালু থাকতে পারে, 2 into 0 + 1 একটা মানে s সাবসেল। এবার l equal to 1 হলে p সাবসেল হচ্ছে, দেন m এর ভ্যালুটা 3টে হচ্ছে, দেন টোটাল নাম্বার অফ m কটা 3টে, তখন হচ্ছে p অরবিটাল হয়ে যাচ্ছে। তখন l এর ভ্যালু 2, d সাবসেল মানে 5টা ভ্যালু হচ্ছে। 5টা ভ্যালু কিভাবে আসছে, এই যে এখান থেকে আসছে 2 into 2, l এর ভ্যালুটা 2 বসানো হচ্ছে +1, 5টা হচ্ছে টোটাল নাম্বার অফ m ভ্যালু, যেখান থেকে পাচ্ছি আমরা d অরবিটাল। আর l equal to 3 হলে f সাবসেল, যেখান থেকে আমরা f অরবিটাল পাচ্ছি, যেটা কিনা 7টা অরবিটাল আছে, ঠিক আছে, আর কিছুই না। বোঝা গেল কি, দেখো এখান থেকে বোঝা গেল। দেখো তাহলে মেন যে আমরা ফর্মুলাটা এখানে পড়লাম, এটা আমরা পরে আসছি। দেখো মেন যেটা পড়ছি, নাম্বার অফ অরবিটালস ইন এ সেল, নাম্বার অফ অরবিটাল ইন এ সেল ইকুয়াল টু তাহলে হচ্ছে n স্কয়ার, আর নাম্বার অফ অরবিটালস ইন এ সাবসেল (12+1) এই দুটো মেন ফর্মুলা। কিভাবে আসছে দেখো, নাম্বার অফ অরবিটালস বলছে ইন এ সেল। ধরো যদি n l আর m ভ্যালু নেওয়া হয়, যদি একটা কোশ্চেন আমি করি, ফাইন্ড দ্য নাম্বার অফ অরবিটালস ইন n equal to 2, ফাইন্ড দ্য নাম্বার অফ অরবিটাল
n ইকুয়াল টু 2 যদি হয় তাহলে কি হবে, n এর ভ্যালু যদি 2 হয়, ঠিক আছে, তাহলে l এর কি কি ভ্যালু হতে পারে, n-1 ভ্যালু হবে, তার মানে কি 0 0 and 1 হতে পারে। 0 মানে কি সাবসেল, s সাবসেল, 1 মানে p সাবসেল। তাহলে m এর ভ্যালুটা এখানে কি কি হবে, এখানে একটাই হবে, দেখো n স্কয়ার, তাহলে কটা হচ্ছে, এখানে একটাই ভ্যালু, তার মানে s সাবসেল, s অরবিটাল এখান থেকে পাচ্ছি, আর এখান থেকে কি পাচ্ছি, এই 1টা কিভাবে হতে পারে, -1 0 +1 হতে পারে, তিনটে অরবিটাল পাচ্ছি, মানে এখান থেকে p px py আর pz পাচ্ছি, তিনটে অরবিটাল। এটাকে কি বলছি, p অরবিটাল। টোটাল কটা তাহলে অরবিটাল হচ্ছে, এখানে একটা আর এখানে তিনটে, টোটাল দেখো 4টে পাচ্ছি, মিলে গেল তো n স্কয়ার। তাহলে n এর ভ্যালুটা 2 হলে 2 স্কয়ার ইকুয়াল টু 4, 4টে আমরা অরবিটাল পাচ্ছি, বোঝা গেল। সেম ভাবে দেখো যদি n এর ভ্যালুটা আমরা 3 নিই তাহলে কি হবে, n এর ভ্যালু যদি আমরা ধরো 3 নিচ্ছি, n এর ভ্যালু যদি আমরা 3 নিচ্ছি, 3 হলে কি কি হবে দেখো, 3 হলে বলছে নাম্বার অফ অরবিটাল ইন সেল, তাহলে কটা হচ্ছে n স্কয়ার, n স্কয়ার মানে 3 টু 3 স্কয়ার, মানে 9টা পাচ্ছি। তখন কি কি হবে, তাহলে n এর ভ্যালু যদি 3 হয়, n এর ভ্যালু যদি 3 হয় তাহলে l এর ভ্যালু কি কি হবে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, তাই তো। l এর ভ্যালু কোথা থেকে হয়, 0 টু n-1 অবধি হয়। 0 মানে s অরবিটাল, 1 মানে কি p অরবিটাল, এগুলো কি সাবসেলের ভ্যালু, আর 2 মানে d অরবিটাল। s এ কটা থাকে, s এ আমরা জানি একটা অরবিটাল থাকে, p তে আমরা কটা জানি, তিনটে অরবিটাল থাকে, আর d তে আমরা কটা জানি, 5টা অরবিটাল থাকে। এবার এই ভ্যালুগুলো কোথা থেকে পাচ্ছি, এই ভ্যালুগুলো কোথা থেকে পাচ্ছি, 2l + 1 থেকে পাচ্ছি। 2l, দেখো l এর ভ্যালুটা যদি 0 বসাই কত হচ্ছে 1, যেখান থেকে দেখো 1 পাচ্ছি। l এর ভ্যালু যদি কি 1 বসাই তখন কি পাচ্ছি, 3 পাচ্ছি, আর যদি এখানে 2 বসাই তাহলে আমরা পাচ্ছি 5। তাহলে বোঝা গেল, দেখো 5 3 আর 1, তাহলে আমরা টোটাল দেখো 9টা কি পাচ্ছি, অরবিটাল পাচ্ছি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা নাম্বার অফ অরবিটাল বার করতে পারছি, এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে। আর n নাম্বার অফ অরবিটালস ইন এ সাবসেট 2l-1 এটা দেখে নিলাম, আর নাম্বার অফ অরবিটালস ইন এ সেল ইকুয়াল টু n স্কয়ার, এটা আমরা দেখে নিলাম। তাহলে দেখো এখানে একটা কি বলা আছে যে ওরিয়েন্টেশন অফ ডিফারেন্ট অরবিটাল অফ n সেল, n ইকুয়াল টু 4 হলে আমরা তাহলে কি করতে পারি, 3 এর ক্ষেত্রে দেখলাম, 3 এর ক্ষেত্রে কি টোটাল কটা দেখলাম, টোটাল 9টা অরবিটালের অস্তিত্ব দেখলাম। তাহলে n ইকুয়াল টু যদি 4 হয় তাহলে আমরা কটা পাবো, কটা পাবো বলো, তোমরা বলো, আমি করার আগে তোমরা নিজে করো। এখানটা আমরা ক্লিন করছি। n এর ভ্যালুটা যদি আমরা 4 নিই তাহলে আমরা কটা পাবো অরবিটাল বলো তোমরা, n স্কয়ার, আর কিছুই না, তাহলে n স্কয়ার। n এর ভ্যালু যদি 4 হয় তাহলে টোটাল অরবিটাল কত পাবো, n স্কয়ার, তাহলে 4 স্কয়ার সমান কত, 16টা পাচ্ছি। 16টা হচ্ছে কি, আমরা এবার মিলিয়ে নিই। দেখো দেখো যদি n ইকুয়াল টু 4 হয় তাহলে l এর ভ্যালু গুলো কি কি হবে, 0 1 2 and 3 হবে, তাই তো। দেখো তাই এখানে বলেছে 0 1 2 and 3 হবে। 0 মানে কি, n এর ভ্যালু 4, সেখান থেকে এই 4টা আসছে 4, 0 মানে s, 1 মানে কি p, তাহলে 4p, 2 মানে কি 4d, 3 মানে 4s, এইটুকু জানি। 4s এ কি একটা অরবিটাল থাকে, দেখো এখানে একটা অরবিটাল আছে যেটাকে বলছে s অরবিটাল। p তে তিনটে অরবিটাল থাকে, তাহলে 1, এটা হচ্ছে 3, d তে কটা থাকে, 5টা থাকে, আর a তে থাকে 7টা। টোটাল কটা হয় দেখো, কত হলো, টোটাল 16টা অরবিটাল, মিলে গেল। তাহলে এইভাবে তোমরা n এর ভ্যালু থেকে নাম্বার অফ অরবিটাল তোমরা বার করতে পারছো। হলো, দেখো কোনো প্রবলেম থাকলে বলো। নেক্সট দেখো আমরা পড়ছি স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার কোথা থেকে আসছে, যে ধরো ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রন গুলো ঘুরছে, শুধুই এরকম ঘুরছে না, আর্থ যেমন কি নিজের চারিদিকে ঘোরে বলে সেখানেই তো দিন রাত হয়, যেমন আমরা জানি, সেই ধরনেরই ইলেকট্রন নিজের অক্ষের চারিদিকে ঘোরে, যেটা কি ক্লকওয়াইজও হতে পারে
আর অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে, নয় ক্লকওয়াইজও হতে পারে, নাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। সেই বেসিসে যে এটা প্লাস হাফ হতে পারে না হলে মাইনাস হাফ হতে পারে স্পিন কোয়ান্টাম নাম্বার। এরকম কোনো ভ্যালিড এ নেই যে প্লাস হাফ হলে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক হলে মাইনাস হাফ, এরকম কোনো ব্যাপার নেই, যেটা যার ভ্যালু ডিনোট করলেই হবে। ঠিক আছে, তাহলে লাইক আর ইলেকট্রনও কি হচ্ছে, এরকম নিউক্লিয়াসের চারিদিকে ঘোরার সঙ্গে সঙ্গে নিজের অক্ষের চারিদিকেও ঘুরছে, যেটাকে কি বলা হচ্ছে, যেখান থেকে আমরা পাচ্ছি স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা কি ক্লকওয়াইজ ঘুরতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে, যেটার ভ্যালু নয় প্লাস হাফ নয় মাইনাস হাফ হবে। ওকে, দেখো কি বলেছে, the spin quantum number denoted by the symbol S express two opposite types of spinning motion of each electron. The spin quantum number S can have two values, plus half and minus half. ঠিক আছে, এবার এখান থেকে আমরা এটা বার করতে পারবো, অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে পারি, যার ফর্মুলা হচ্ছে এটা √S into S plus 1 into H by 2 pi। দেখো এখানে বারবার বলে দিয়েছে যে স্পিন কোয়ান্টাম নাম্বার সিগনিফাইজ দ্য মোড অফ ইলেকট্রন স্পিন, যেটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, যেটার ভ্যালু প্লাস হাফ বা মাইনাস হাফ হতে পারে। এর কোনো ফিক্সড ভ্যালু নেই যে প্লাস হাফ হলে ক্লকওয়াইজ বা মাইনাস হাফ হলে অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম ব্যাপার নেই। ক্লকওয়াইজও মাইনাস হাফ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও প্লাস হাফ হতে পারে। ওকে, তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার বোঝা গেল, চারটে কোয়ান্টাম নাম্বার আমাদের সেট। এবার আমরা দেখবো সেটস অফ অরবিটাল, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তার আগে দেখো আরেকবার বলেন যে সিগনিফিকেন্স অফ দ্য কোয়ান্টাম নাম্বার, আমরা কি মেইনলি জানতে পারলাম এই কোয়ান্টাম নাম্বার থেকে। একটা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আমরা দেখলাম যে ভ্যালুগুলো ইন্টিজার হয়, 1 2 3 so on হয়। যেখান থেকে আমরা কি কি সিগনিফিকেন্স মেইন জানতে পারলাম, যে দ্য লোকেশন অফ দ্য অরবিট ইন হুইচ ইলেকট্রন রিভলভ, অরবিট ইলেকট্রনের যে অরবিট এই সম্বন্ধে আমরা জানতে পারলাম। সাইজ অফ অরবিট, তার মানে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত বেশি হবে তার সাইজ তত বড় হবে, মানে তার অরবিট সংখ্যাগুলো তত বাড়ছে, মানে সেই অ্যাটমটা তত বড়। এইভাবে আমরা সাইজ জানতে পারি, অরবিটের সাইজ থেকে অ্যাটমের সাইজ জানতে পারি। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকোমোডেটিং ইলেকট্রন আমরা জানতে পারলাম 2n² বা তার কিছু লিমিটেশনও আছে, এটা দেখলাম। ঠিক আছে, এখান থেকে ভেলোসিটি এনার্জি বার করা যায়। ঠিক আছে, এবার নেক্সট দেখো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যার ভ্যালুটা কি 0 to n-1 অবধি হতে পারে, এটা আমরা দেখলাম। যেখান থেকে আমরা সাবসেলের আইডিয়া পাচ্ছি, SPDF এইসব পাচ্ছি, দিয়ে সেখানে শেপ মেইনলি কি হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, শেপ অফ দ্য সাবসেল আমরা ডিটারমাইন করতে পারি, সার্কুলার, ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এস হলে কি হয় স্পেরিক্যাল হয়, তারপর আস্তে আস্তে ইলেকট্রিক্যালের দিকে যায়, এটা আমরা দেখবো। আর নেক্সট কি হচ্ছে, দ্য নাম্বার অফ অরবিটালস আমরা জানতে পারি, 12 + 1 থেকে নাম্বার অফ অরবিটাল ডিফাইন করতে পারি। এটা হচ্ছে অরবিটাল কোয়ান্টাম অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা আমরা বার করতে পারি। নেক্সট হচ্ছে এম এর ভ্যালু থেকে আমরা কি যে ওরিয়েন্টেশন জানতে পারি, যেটা প্লাস হাফ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে, মাইনাস হাফ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট দিকে। সেখান থেকে আমরা দেখবো কি PX PY PZ এগুলোর ভ্যালুগুলো আমরা দেখবো। এক্স অরবিটালে এর ভ্যালুগুলো অবশ্য ডিটারমাইন করা যায় না, বা ডি এর ভ্যালুগুলো ডিটারমাইন করা যায়, বাট এগুলো তোমাদের এখন লাগে না। তারপর কি দেখেছি, স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ মাইনাস হাফ হতে পারে। তো আজ এই পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব শেপস অফ অরবিটাল, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কিভাবে শেপস অফ অরবিটাল আসছে।